আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টার এর পক্ষ থেকে। আমরা তোমাদেরকে সবসময় শিখিয়ে যাচ্ছি, শিখিয়ে থাকবো, ভবিষ্যতে অনেক শিখাতে চাচ্ছি। সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আশা করছি তোমাদের যে সমস্যাগুলো, বিশেষ করে আজকে দেখতে পাচ্ছ আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তৈরি করব, তার ডিটেলস আমরা আজকে এক ক্লাসের মধ্যেই তোমাদেরকে সব সমস্যা দূর করে দেব। শুধুমাত্র আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, কারণ আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারো না, তাদের জন্য আজকের এই ক্লাস। জাস্ট শুধুমাত্র কষ্ট করে শেষ অবধি আমাদের সাথে থাকো, এবং আমাদের সাথে থাকতে হলে তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি এবং আমাদের যারা ফেসবুকে আছো, ফেসবুক আমাদের পেজটিকে ফলো করে দিবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। এই প্রত্যাশা তোমাদের কাছে রাখছি। তো ভিডিওতে আর বেশি কথা বলে আমি বাড়াতে চাচ্ছি না, চলো আমরা আমাদের কাজটা শুরু করি। তোমরা দেখতেই পারছো যে আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হাজির করেছি। আমরা আমাদের স্টুডেন্টের মাঝে ম্যাক্সিমাম এই জিনিসটা লক্ষ্য করছি যে ওদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ম্যাক্সিমাম ভুল হচ্ছে। তো সেই ভুলকে দূর আজকে আমি করেই দেবো, শেষ অবধি আমাদের থাকো। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ফার্স্ট তোমাকে যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা একটু খেয়াল করো। আমরা জানি যে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, এরকম সবগুলা মিলিয়ে আমরা টু বি ভার্ব হিসাবে নিয়ে আসছি। আমরা ডিটেলস ভার্ব সম্পর্কে এখনো জানতে চাচ্ছি না, যেতে চাচ্ছি না। জাস্ট তোমাদের সুবিধার জন্য খুব টেকনিক্যালি এই ভার্বগুলা টু বি ভার্ব হিসাবে মনে রাখো যে আমরা অক্সিলারি যে ভার্ব গুলো আছে, বিশেষ করে সেই ভার্ব আমরা এখানে এনেছি। দেখো 24টা আমরা এখানে অক্সিলারি ভার্ব এনেছি। এই 24টা অক্সিলারি ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? কারণ তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে এটা সব থেকে বেশি জানা জরুরি। যেমন তুমি তোমার বাড়ির পাশের লোকটাকে যেমন চেনো, মনে করো যে তুমি তোমার বাড়ির পাশের লোকটাকে কিভাবে চেনো বলো তো? যদি কোটি মানুষের মধ্যে ছেড়ে দেওয়া যায়, তাহলে তুমি তাকে চিনে নিতে পারবে না? পারবে, কারণ তুমি তো আর ফেসটাকে জানো, অনুভব করতে পারবে। ঠিক ইংরেজি শেখার জন্য তোমাকে এই ভার্বগুলা সবসময় মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো তাহলে তোমার আজীবন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ভুল হবে না। কেমন? আমরা তোমাদেরকে বিশেষ ক্লাসের মাধ্যমে এটা জানাই দিচ্ছি। দেখো, কি করে দাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য যে অক্সিলারি ভার্ব গুলো তোমাদের জন্য এনেছি, তার এক্সাম্পলটা আমরা প্রয়োগের মাধ্যমে বুঝাই দিচ্ছি। দেখো, সর্বপ্রথম তোমাকে এই নিয়মটা মনে রাখতে হবে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য 24টা অক্সিলারি ভার্বের মধ্যে তুমি সেন্টেন্সের মধ্যে আগে খুঁজবে। দেখো, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তুমি লক্ষ্য করো এই যে ইজ কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের মধ্যে আছে। তো সর্বপ্রথম তোমার কাজ হবে, যখনই তোমাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ দিবে, তুমি সর্বপ্রথম অক্সিলারি ভার্বটা খুঁজবে। আচ্ছা, ওটাকে সর্বপ্রথম লিখবে। দেখো, ইজ আমি লিখছি, তবে এটা খেয়াল রাখতে হবে যে তোমাকে এই প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে, এবং পরবর্তীতে এই যে দেখো যে আমরা নটকে, আমরা জানি যে এইটা কিন্তু এইভাবে হয় যে ইজ নট। আসলে আমাদের এই ইজ নট টাকে তোমাকে ইজেন্ট আকারে লিখতে হবে, ডিরেক্ট ইজ নট দেয়া যাবে না। সংক্ষেপে ইন্টারোগেটিভ করার জন্য ইজেন্ট করতে হবে। তারপরে শুরু থেকে যা আছে আমরা সবগুলা বসাই দিব, দিয়ে কি করব? প্রশ্নবোধক চিহ্ন দিব। এটা কিন্তু মাস্ট। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে স্টুডেন্টের মাঝে এটা সব থেকে বেশি লক্ষ্য করি যে ওরা ইন্টারোগেটিভ চিহ্নটা দেয় না। এটা হচ্ছে প্রথম নিয়ম।
তুমি সবসময় খেয়াল রাখবে। এবং আরেকটা জিনিস তোমাকে এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সবগুলা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলে কিন্তু এক হবে না, কিছু ব্যতিক্রম আছে, এগুলো তোমরা খাতায় লিখে নিবে। হ্যাঁ, ব্যতিক্রম বলতে যেমন এম প্লাস নট, আমরা যদি একে করি এটা হয়ে যাবে হচ্ছে বড় হাতের দিতে হবে আরেন্ট অথবা এইনেন্ট। এক। দুই হচ্ছে শ্যাল প্লাস নট, আমরা যদি করি সেটাকে করতে হবে হচ্ছে শ্যান্ট। উইল প্লাস নট কি করতে হবে হচ্ছে ওন্ট। আরেকটা আছে আমাদের অক্সিলারি ভার্বের মধ্যে, সেটা হচ্ছে ক্যান প্লাস নট, সেটা হচ্ছে একটা এন হবে। হ্যাঁ, একটা এন, ক্যান্ট, ডাবল হবে না। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, সব সময় এটা খেয়াল করতে হবে তোমাকে, যে আমরা 24টা এখানে যে অক্সিলারি ভার্বটা আনছি, এই 24টা অক্সিলারি ভার্বের সাথে ডিরেক্ট আমি নট যোগ করে দিতে পারবো, ওটাই হবে। বাট এই চারটা তোমাদের কাছে এক্সেপশনাল, মানে ব্যতিক্রম, এটা মনে রাখবে যে এম এর সাথে কখনোই এম নট হয় না, শ্যালের সাথে কোনোদিনও শ্যাল নট হবে না, এবং উইলের সাথে কোনোদিনও উইল নট হবে না, এবং ক্যানের সাথে নট যোগ করলে ক্যান্ট, মানে একটা এন হবে। এটা তুমি সবসময় খেয়াল রাখো। কেমন, আমরা উদাহরণের মাধ্যমে তোমাকে কয়েকটা জিনিস বুঝিয়ে দিতে পারি। দেখো যে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যে সেন্টেন্স গুলো এখানে তোমাদের জন্য এক্সাম্পল হিসেবে এনেছি, আমি বলেছিলাম যে তুমি সর্বপ্রথম অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করো। আমরা এখানে এম পেলাম, তো এই এম এর সাথে আমরা যদি নট যোগ করি তাহলে সেটা হয়ে যাবে আরেন্ট। এটা ওই যে এক্সেপশনালের মধ্যে দিয়েছিলাম। তো এম এর সাথে আমরা যদি নটটা যোগ করি তাহলে হয়ে গেল আরেন্ট। এরপরে যা আছে আমরা বসাই দিব, ডুইং দা ওয়ার্ক, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আসো উইল। তো আমরা যে ব্যতিক্রমের মধ্যে বলছিলাম যে উইলের সাথে নট যোগ করলে সেটা ওন্ট হয়ে যাবে। তারপরে যা থাকবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে বসাই দেবো ইনশাল্লাহ, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে একটু লক্ষ্য করো, শ্যাল আছে, আমরা কি বললাম, শ্যালের সাথে নট যোগ করলে হয়ে যাবে হচ্ছে শ্যান্ট। তারপর যা আছে আমরা হচ্ছে বসাই দেবো ইনশাল্লাহ। এই যে কি করলাম সেন্টেন্সে, লক্ষ্য করতে পারো তুমি যে এম এর সাথে আরেন্ট আমরা খুব সংক্ষেপে লিখছি, উইলের সাথে ওন দেখো সংক্ষেপে প্রশ্নবোধক চিহ্ন যা বসে, শ্যালের সাথে নট যোগ করে শ্যান দিয়ে সব বসে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটা হচ্ছে রুল 1, আমাদের 1 নম্বর নিয়ম। এরপরে আমরা আসবো হচ্ছে রুল 2 এ আসবো। আমরা রুল 2 এখানে এনেছি তোমাদের জন্য। দেখো নেগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ আমরা কিভাবে করতে পারি যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়। নেগেটিভ মানে সেন্টেন্সের মধ্যে নট থাকে। কেমন, দেখো আমরা উদাহরণ নিচ্ছি যে হি ইজ নট এ গুড বয়। এখন এই সেন্টেন্সটা যদি আমরা এখন ইন্টারোগেটিভ করি তাহলে কি করব, সর্বপ্রথম তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব তুমি আগে আইডেন্টিফাই করবে। আমরা অক্সিলারি ভার্বকে এনেছি, দেখো এর সাথে আমরা সংক্ষেপে এনটি দিলাম ইজেন্ট। তাহলে কি উত্তরটা হলো? আমাদের কিন্তু একটা ভুল হলো। কেন? কারণ যদি সেন্টেন্সের মধ্যে নট থেকে থাকে তাহলে আর নতুন করে নট তোমাকে আনতে হবে না, এর জন্য তোমাকে নটটা এখানে দেয়া যাবে না। আমরা কি করব, মানে আমাদের নিয়মের নট আর ওরা সেন্টেন্সের মধ্যে দিয়েছে ওই নট, মানে নটে নটে কেটে যাবে, দিয়ে আমাদের সেন্টেন্সে যা থাকবে সে বাকি অংশটা আমরা বসাই দিব। দেখো ইজ হি এ গুড বয় দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা,
হি ইজ নট এ গুড স্টুডেন্ট, আসলে সে একজন ভালো ছেলে না। আমরা বলছি ইজ হি এ গুড স্টুডেন্ট, সে কি ভালো ছেলে, প্রশ্ন করা। তাহলে আমরা প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম আমাদের কাছে ক্লিয়ার, আর এই বিষয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা আসবো ঠিক পরের নিয়ম, মানে তৃতীয় নম্বর নিয়মে। চলো আমরা তৃতীয় নম্বর নিয়মে যাই। হ্যাঁ, আমরা দেখো রুল 3 এনেছি তোমাদের জন্য। তো রুল 3 তে আমরা কি করব, টু বি ভার্ব বিহীন, মানে যে সেন্টেন্সে আমরা যে 24টা অক্সিলারি ভার্ব তোমাদেরকে দিয়েছিলাম, সেই 24টা অক্সিলারি ভার্ব যদি আমাদের সেন্টেন্সের মধ্যে না থাকে, তখন আমরা কি করতে পারি। আসলে আমাদের পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে এই টু বি ভার্ব বিহীন সেন্টেন্সে তোমার হচ্ছে ইন্টারোগেটিভ বেশি আসছে। তো এটা তোমাকে আজকে এমন ভাবে শেখাই দেব, আজীবন তুমি তোমার এই রুলসে কোনোদিন ভুল হবে না। লক্ষ্য করো, যদি সেন্টেন্সে তুমি দেখো যে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তো সর্বপ্রথম তোমাকে ভাবতে হবে সেন্টেন্সের মধ্যে যে এই যে ডু, ডাজ, ডিড তোমাকে আনতে হবে। এটা মনে রাখো যে সেন্টেন্সের মধ্যে আমি যখন অক্সিলারি ভার্ব পাবো না, তখন আমাকে এই তিনটা আনতে হবে। আমি এখন প্রশ্ন হচ্ছে আমি কখন আনবো এটা। যদি তুমি দেখো যে ভার্বের আমাদের কিন্তু 3টা ফর্ম আছে, এই 3টা ফর্ম মানে টেন্সের 3টা ফর্ম দেখে তোমাকে বুঝতে হবে যে আমি ডু নিব, ডাজ নিব, না হচ্ছে ডিড নিব। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ঠিক একই শব্দ মানে একই ভার্ব এখানে এনেছি, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। লক্ষ্য করো, আমরা যে প্রথম সেন্টেন্সটা এনেছি সেটা হচ্ছে আই স্পিক ইংলিশ। এখন এই স্পিক সেন্টেন্সটাই যে ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে 1 নম্বর, মানে V1 প্রেজেন্ট ফর্ম ভার্বে। এরপরে তারপরে যেটা এনেছি দেখো, স্পিক এনেছি সেন্টেন্সের মধ্যে, কিন্তু সেন্টেন্সের সাথে আমাদের কি আছে, একটা এজ আছে, এজ। লক্ষ্য করছো, পরের সেন্টেন্সটার প্রতি তুমি লক্ষ্য করো, একই সেন্টেন্স একই ভার্ব, সেন্টেন্সটাই ভার্ব, এটা হচ্ছে V2 মানে ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ফর্ম যাকে বলা হয়। তো তুমি সব সময় খেয়াল রাখবে, যদি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে মানে V1 ফর্মে থাকে, তো আমরা সেন্টেন্স করার সময় তখন আমরা ডু কে নিব। ডু, এই যে দেখো আমরা শুরুতে নিলাম ডু, কারণ এটা ভার্বের 1 নম্বর ফর্ম V1 মানে প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য আমরা এখানে নিলাম ডু। এরপরে আমরা যেভাবে করি নিয়মে নট, ইজেন্ট, এরপরে যা আছে আমরা বসাই দেব বাকি অংশগুলো। সরি, ভার্ব বসালাম স্পিক ইংলিশ, হ্যাঁ দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন। কি করলাম, ডোন্ট আই স্পিক ইংলিশ, এটা একটা গেল। পরের সেন্টেন্সে আসো, পরের সেন্টেন্সটায় লক্ষ্য করো যে সেন্টেন্সে স্পিক ঠিক এটার মতোই আছে, বাট এর সাথে এস বা এস আছে। তুমি সবসময় খেয়াল রাখবে যদি কোনো ভার্বের শেষে এস বা ইএস থাকে, তবে সেই সেন্টেন্সে তুমি আনবে হচ্ছে ডাজ। কারণ ডাজের মধ্যে দেখো এস বা ইএস আছে, এটা একটা টেকনিক মনে রাখো। যে ভার্বের সাথে এস বা ইএস আছে, ঠিক এই তিনটার মধ্যে যার মধ্যে এস আছে সেটা দিয়ে দিবে, এটা টেকনিক। তাহলে আমরা অ্যানসার কি করব, ডাজেন্ট হি স্পিক ইংলিশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। একটা বিষয় লক্ষ্য করেছো যে আমরা এই জায়গায় সেন্টেন্সে এই এস এর জন্য কিন্তু ডাজটা আমরা এখানে এনেছি। তো পরবর্তীতে আমরা যখন ভার্ব বসাবো, তখন কিন্তু আমরা এই এস এর আর এই জায়গায় কাজ করি নাই, কারণ ওই এস এর জন্যই আমরা এই জায়গায় ডাজ এনেছি, যার কারণে এই পরবর্তী ভার্ব যখন বসাবো তখন এসটা আমরা দিব না। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জিনিসটা কিন্তু বেশ ভুল হয়, এই জায়গায় একটু সতর্ক থাকবে। এরপরে আমরা লাস্টের যে সেন্টেন্সটা তোমাদের জন্য এনেছি, সেই সেন্টেন্সে আমি আগে বলেছিলাম যে এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে V2 মানে পাস্ট ফর্মে আছে। তো যদি সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম তুমি দেখো, তাহলে তুমি সেখানে ডিড নিবে। তাহলে আমাদের এখানে নিয়ম অনুপাতে আমরা কি নিলাম, ডিড, ওই। লক্ষ্য করো, আমরা কিন্তু এই জায়গায় স্পোক আছে, বাট আমরা কিন্তু এখানে করলাম স্পিক। কেন করলাম, কারণ হচ্ছে আমি এই
ভার্বটা পাস্ট ফর্ম থাকার ফলে আমি কিন্তু একে কি করেছি, ডিড। ও সরি, আমরা এখানে কিন্তু নট বসাইনি। হ্যাঁ, ডিডেন্ট উই। আমরা পাস্ট আছে এই জন্য আমরা কিন্তু এখানে অলরেডি ডিড করেছি। তো তারপর আমরা নিয়মে নট দিলাম, দিয়ে আমরা যা আছে বসালাম। কিন্তু এই ভার্বের V1 এই V2 পরবর্তীতে V1 এ ফিরে আসবে, মানে প্রেজেন্ট ফর্মে ফিরে আসবে। তারপরে বাকি অংশ আমরা যা পাবো ইনশাল্লাহ তা লিখে দিব, একবারে সহজ। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়িয়ে গেল, যে ভার্ব যদি মানে টু বি ভার্ব অক্সিলারি ভার্ব 24টা প্রথমে খুঁজবো, যদি না পাই তাহলে আমরা ভার্ব দেখে, মূল ভার্ব দেখে আমরা বুঝে নিব। যদি প্রেজেন্ট হয় তাহলে ডু দিব, যদি পাস্ট হয় ডিড দিব, আর যদি ভার্বের শেষে এজ বা এর যোগ থাকে তাহলে আমরা ডাজ দিব। তবে এই সেন্টেন্সটার জন্য তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বের লিস্ট মুখস্থ করা। তো ওই ভার্বের লিস্ট যদি তোমাদের জানা না থাকে তাহলে কিন্তু তোমরা এই জায়গাটায় বেশ এসে ভুল করবে। তো এই জন্য সর্বপ্রথম তোমরা যে কাজটা করবে, ভার্বের লিস্ট যেটা আছে ওটা দেখে নেবে। আর যদি প্রয়োজন মনে করো যে স্যার ভার্বের লিস্ট বলে আমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাই দিবে, ইনশাল্লাহ আমরা এখানে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। এরপরে আমরা তোমাদের জন্য রুল 4 আনছি। চলো আমরা একটু রুল 4 এ যাই। হ্যাঁ, আমরা তোমাদের জন্য রুল 4 এনেছি। লক্ষ্য করো যে রুল 4 আমরা পরীক্ষাতে সবসময় দেখতে পাই, তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এভরিবডি এভরি ওয়ান আর অল, রুল 4 এর সব থেকে এই 3টা শব্দ আমরা খুব বেশি পাই। তো যখন তুমি দেখবে যে কোনো সেন্টেন্সে এভরিবডি এভরি ওয়ান আর অল আছে, যদি তোমাকে ইন্টারোগেটিভ করতে দেয়, আমরা এখানে রুলস লিখছি দেখো, এগুলোর পরিবর্তে প্রথমে হু, তারপরে ডাজেন্ট অথবা ডিডেন্ট। আসলে এই ডিডেন্ট শব্দটা খুব কম পাই আমরা, খুব কম, কারণ এভরিবডি দিয়ে সেন্টেন্সকে প্রেজেন্ট ধরা হয় সব সময়, এই জন্য ডাজেন্ট হয়। ঘটনা কোনো আমরা ব্যতিক্রমী কোনো সেন্টেন্সে ডিডেন্ট হয়। তো সবসময় মনে রাখো যে এভরিবডি এভরিওয়ান অথবা অল এগুলোর পরিবর্তে হবে হচ্ছে হু, তারপরে টেন্স অনুযায়ী ডাজ নট, এরপর বাকি অংশ যা থাকবে আমরা সেন্টেন্সে বসাই দিব। কেমন, আমরা একটু উদাহরণ আনছি দেখো। এই সেন্টেন্সের শুরুতে আছে হচ্ছে এভরিবডি, তুমি কি করবে, এইটার পরিবর্তে দিবে হচ্ছে হু। তারপর লক্ষ্য করো এই যে এস দেখছো, ওই যে কিছুক্ষণ আগে তোমাকে এস বোঝাই আসছি আমি, ওই এস এর জন্য আমরা দিব হচ্ছে ডাজেন্ট, ডাজেন্ট, হু ডাজেন্ট। এরপরে হেটে ডিস অনেস্ট ম্যান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো এখানে অল আছে, এই যে আমরা বলেছি এভরিবডি এভরিওয়ান অথবা অল, যেটাই এই 3টার মধ্যে তুমি যেটাই পাবে না কেন কি করবে, একেবারে চোখ বুঝে পাইলেই তুমি ইন্টারোগেটিভ করার সময় হু দিবে। এস আছে যার কারণে আমরা দিব ডাজেন্ট, তারপরে লাভ অ্যান এডুকেটেড পারসন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। কি এখন কি রুল 4 বুঝতে পারবেন তো? কোনো সমস্যা নাই, জাস্ট মনে রাখো যে এই 3টা শব্দ থাকলে আমাদের হু হবে, এবং পরবর্তীতে ডাজ এস এর জন্য আমরা দিয়ে বাকি অংশ বসাই দেবো, ইনশাআল্লাহ তোমাদের অ্যানসার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাদের জন্য লাস্ট যে নিয়মটা নিয়ে আসছি সেটা হচ্ছে রোল 5। 5 এর জন্য তোমরা অপেক্ষা করো, আমরা এখন রোল 5 তোমাদের জন্য আনছি। লক্ষ্য, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো রুল 5 আমি তোমাদের জন্য এনেছি। রুল 5 এ কি বলা হচ্ছে যে নোবডি, নো ওয়ান, নান। আমরা কিছুক্ষণ আগে এভরিবডি, এভরিওয়ান, অল 3টা শব্দ এনেছিলাম। এখনো ঠিক তোমাদের জন্য 3টা শব্দ এনেছি। এই 3টা শব্দে যদি আমাদের থাকে তো আমরা ইন্টারোগেটিভ কি করে করব, আমরা এখানে রুলস লিখছি দেখো, যেগুলো পরিবর্তে হবে কি হু প্লাস বাকি অংশ। কারণ এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এখানে তোমার ওই নতুন করে আর ওই যে ডাজ যেটা আমরা দিয়েছিলাম ওটা আনতে হবে না। কেমন দেখো, এই যে নোবডি সেন্টেন্সের মধ্যে আছে, আমরা এটার পরিবর্তে কি দিব হু। এরপরে যা আছে আমাকে আর কোনো চিন্তা করা লাগবে না, যা আছে আমরা বসাই দেবো ইনশাল্লাহ। ক্রাফটেড ম্যান, হ্যাঁ শেষ, কোনো ঝামেলা না। জাস্ট এই 3টা শব্দ তুমি যদি পাও এটার পরিবর্তে জাস্ট হু দিয়ে দিবে, তাহলে তোমার অ্যান্সার রাইট। এটা দেখো পরের সেন্টেন্সটা আমরা কি করলাম, নান বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
এই জায়গায় আমরা কি করব, এই নানের পরিবর্তে দিব হু, তারপরে যা আছে আমরা বসাই দেব, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তা আমরা তোমাদের জন্য 1 থেকে রুল 5 পর্যন্ত এনেছি। এখন এই রুল 5 পর্যন্ত তুমি যদি শিখে থাকো, আমার মনে হয় না তোমার আর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা সেন্টেন্সে ভুল হয়। আমি জাস্ট এক বাক্যে বিশেষ করে যদি বলতে চাই, তাহলে টোটাল রুল গলা, নিয়ম গলা কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে জাস্ট স্মরণ করে দিব। একটু লক্ষ্য করো আমাদের সেন্টেন্সের প্রতি। হ্যাঁ, আমরা তোমাদেরকে যদি সামারাইজ বলা যায় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ঠিক এই সেন্টেন্সটা ওইরকম। প্রথম সেন্টেন্সটা আমরা প্রথম রুল নিয়েছিলাম যে আমরা শুরুতে কি করব, অক্সিলারি ভার্ব এনেছি দেখো, তারপরে যা আছে আমরা বাকি অংশ বসাই দিব, এডুকেটেড ম্যান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। পরের সেন্টেন্সে আমরা নিয়মে কি বলেছিলাম, যে সেন্টেন্স যদি নেগেটিভ হয় মানে নট থাকে, তাহলে আমরা নতুন করে নট দিব না। এম আই প্রেজেন্ট প্রশ্নবোধক চিহ্ন। পরের নিয়ম আমরা রুল 3 তে বলেছিলাম যে যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব, লক্ষ্য করো সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কি করব, আমরা দেখব যে এই ভার্বটা কত নম্বরে আছে, ভার্ব 2, কারণ নো, নিউ, নোন এটা আছে ভার্ব 2 এ। তো আমরা যদি আনসার করি তাহলে কি হবে, আনসারটা হবে হচ্ছে, আমরা জানি 2 পাস্ট ফর্মে থাকলে হচ্ছে ডিড করা লাগে, এরপরে যে ভার্ব থাকে ওটাকে প্রেজেন্ট ফর্ম আমরা করব স্টোরি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আসি পরেরটাই। পরের নিয়মে ছিল এভরি ওয়ান, এভরিবডি, অল, এগুলো থাকলে আমাদের কি হয়, এই যে এইটার পরিবর্তে আমরা দিব হচ্ছে হু, এই যে এস আছে, এর জন্য আমরা এখানে আনবো হচ্ছে ডাজেন্ট, এরপর যা আছে অ্যাডমায়ার হিম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। লাস্ট আমরা যে নিয়মটা শিখছিলাম সেটা হচ্ছে যে নান, নোবডি, নো ওয়ান, এগুলো থাকলে হচ্ছে আমাদের জাস্ট এর পরিবর্তে কি হয়, হু হয়, এবং যা আছে আমরা বসাই দেব দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আমার মনে হয় তোমাদের এখন থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কোনো ভুল হবে না। এরপরে পরবর্তী অংশে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের বোর্ড কোশ্চেন তোমাদের জন্য হাজির করব, কারণ বোর্ড কোশ্চেন আমরা যা শিখিয়েছি তোমাদেরকে আসলে সেটা জানিয়ে দিতে চাই যে বোর্ড কোশ্চেনে কিভাবে আসে। সেজন্য এবং এর জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের পেজের সাথে থাকো। আমাদেরকে তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমার পাশে যারা আছে, তোমার সহপাঠী, বন্ধু, তোমার রিলেটিভস যদি কেউ থাকে তাদেরকে জানিয়ে দাও যে আমরা এখন থেকে এই পেজে আমরা তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, সুন্দর সুন্দর ক্লাস উপহার দিচ্ছি, যাতে তোমরা এগুলো শোনো এবং শুনে তোমরা তোমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাও, এই প্রত্যাশা রাখছি। আগামী ভিডিও দেখার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি এই প্রত্যাশায়। সবাইকে আসসালামু আলাইকুম।